হুমায়রাস স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আর একটা ডিফারেন্ট স্টোরি নিয়ে, যেখানে আমাদের গল্পের হিরো একজন সাপ ডেমন। আর বেশি কিছু না বলে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা ডেইজিকে দেখানো হয় ও তার টেডি বিয়ার নিয়ে পালাচ্ছিল, আর তার পেছনে কয়েকজন গুন্ডারা পড়েছিল। কিন্তু ডেইজি সেখানে কোথাও লুকিয়ে পড়ে আর সেই গুন্ডারা সেখান থেকে চলে যায়। সেখানে ডেইজি বের হয় আর বলছিল, মিস্টার বাং আমার পরিবারের সাথে যা করেছে আমি তাকে ছাড়বো না, আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ডেইজি অজ্ঞান অবস্থায় ছিল। সেখানে মিস্টার বাং গুন্ডাদের সাথেই দাঁড়িয়েছিল আর বলছিল, তোমার প্যারেন্টস যদি আগে সব প্রপার্টি আমার নামে করে দিত তাহলে এখন ওদেরকে আমার মারতেই হতো না। তখনই ডেইজি ওঠে আর বলে, এর মানে আমার প্যারেন্টসকে আপনি মেরেছেন? মিস্টার বাং বলে, কোনো ব্যাপার না, তুমি যখন সব জানতে পেরে গেছো আমি তোমাকেও সেরকম ভাবেই মেরে ফেলবো। এই কথা বলার পর তো সে চলে যায়। সেখানে ডেইজি ভাবে, আমি আমার মৃত্যুর অপেক্ষা করব না, আমি যে কোনো ভাবেই হোক এখান থেকে পালাবো। তারপর ও সেখানে একটা বাস ভাঙে, সব গার্ডেরা ভেতরে চলে আসে আর এই সুযোগে ও পালিয়ে যায়। এখানে আমাদের বর্তমানে সিন দেখানো হয়, যেখানেও এখনো পালাচ্ছিল, কিন্তু সেখানে হঠাৎ করেই একটা পোর্টাল ওপেন হয় আর ডেইজিকে ভেতরে টেনে নিয়ে যায়, কিন্তু ওর টেডি বিয়ার বাইরেই পড়ে যায়। অন্যদিকে আমাদের গল্পের হিরোকে দেখানো হয় যে একজন সাপ ছিল আর সে পানিতে গোসল করেছিল। তখনই সেখানে আমাদের নায়িকার এন্ট্রি হয়। ও নিজেকে ঠিকঠাক অবস্থায় দেখে তো পুরাই অবাক হয়ে যায়, আর খুশি হয়ে যখনই সামনে পা বাড়ায় তখনই পানিতে পড়ে যায়। সেখানে লিও ওকে দেখার পর শকড হয়ে যায় আর বলে, তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে ভেতরে আসতে কে দিয়েছে? সেখানে ইসমাইল ডেইজির কিছু একটা হতে শুরু করে, ওর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। ও সেখানে লিওর অনেক বেশি কাছে চলে যায় আর লিওকে বলে, আমাকে সাহায্য করো। আর সেখানে ওকে কিস করতে শুরু করে। লিও ওকে থামায় না আর সেখানে ওকে আরো বেশি কিস করতে শুরু করে। তারপর ফাইনালি লিও তার আসল শরীরে চলে আসে আর ওকে তার বিছানায় নিয়ে যায়। তারপর দেখা যায় ও তো ওকে বিছানায় শুয়ে বলছিল, তুমি কে আর তুমি এখানে কী বা করছো? কিন্তু ডেইজি তো এখনও নেশায় ছিল আর ওকে তার কাছে করে ফেলে আর লিওর সাথে সেখানে রোমান্স করা শুরু করে দেয়। আর সেখানে তো লিও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ওর সাথে নাইট স্পেন্ড করে। অন্যদিকে চ্যান নামের ছেলে সেই জায়গায় আসে, পানি চেক করে আর বলে, আশা করছি আমার দেওয়া উপহার তোমার ভালো লাগবে। তারপরের দিন আমরা লিওকে দেখতে পাই, সে তার সুপার পাওয়ার ব্যবহার করেছিল। সেখানে ওকে ওর সেক্রেটারি বলছিল, আপনার ধ্যান কত কাজে এসেছে, আপনার পাওয়ার কত বেড়ে গেছে, কিন্তু কালকে তো আপনার অবস্থা বেশি একটা ভালো ছিল না। লিও বলে, কালকে পিওর ইয়াং বডির একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। সেক্রেটারি খুশি হয় আর বলে, কালকে আপনি সত্যিই পিওর ইয়াং ব্লাড পেয়েছেন, এটা তো অনেক ভালো একটা ব্যাপার, কারণ যদি এমনটাই হয় সে আপনার মেডিটেশনে আপনাকে সাহায্য করতে পারে, সে তো আপনার জন্য আশীর্বাদ। সেখানে লিও ভাবছিল, আমার ড্যামনি করাকে শান্ত করার জন্য তার ব্লাড সত্যিই ব্লেসিংস, কিন্তু রাতে কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর ও সেখানে রাতের সব সিনের কথা ভাবছিল। সেখানে ডেইজির ঘুম ভাঙে আরও বেরিয়ে আসে। সেক্রেটারি দেখার পর বলছিল, বস এটা কি সেই মেয়ে যার সাথে আপনি রাতে গোলমাল করছিলেন? লিও সেখানে রেগে ওর দিকে তাকায়, তাই ও সেখানে চুপ হয়ে যায়। ডেইজির সামনে থেকে লিওকে বলে, কালকে রাতে আমি নেশায় ছিলাম আর তোমার সুযোগ নিয়েছি, আমার সেসব কিছু করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু করেই ফেলেছি, তাই আমি তোমাকে ক্ষতিপূরণ দিব, তাই তোমার মূল্য আমাকে বলো। সেখানে লিও বলে, আমার তোমার জীবন চাই। এ কথা শোনার পরই তো ডেইজি হাসতে শুরু করে। ও তো সেখানে লিওকে মারে আর বলে, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, কোনো মুভির হিরোরাও তো এরকম ডায়লগ মারে না। লিও সেখানে ওর কথা শোনার পর পুরাই শকড। সেক্রেটারি দাঁড়ায় আর বলে, তুমি এসব কি বলছো? তুমি কি জানো আমার লর্ড কে? আমার লর্ড হচ্ছে এরকম একজন মানুষ যে কিনা হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, আর সে হাজার বছর ধরে ধ্যান করছে, আর সে একজন ব্ল্যাক সাপ, আর খুব শীঘ্রই তো সে একটা ব্ল্যাক ম্যারাথন হয়ে যাবে। লিও নিজের এত প্রশংসা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু সেখানে ডেইজি বলে, এত খারাপ মজা একদমই ভালো না, এসব মজা শুনে আমার তো হাসি পাচ্ছে, তোমাদের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। সেখানে ডেইজি ওকে 1,00,000 টাকা দেয় আর বলে, এই কার্ডে 1,00,000 টাকা আছে, নিজের কাছেই রেখে দিও। আর ও যখন চলেই যাবে তখনই আমাদের হিরো সেখানে ম্যাজিক করে। সেখানে ডেইজি যখনই পেছনে ঘোরে দুজনের আসল রূপ দেখতে পায়, যেখানে লিও একটা সাপ এবং ওর সেক্রেটারি হচ্ছে একটা ইঁদুর। এসব দেখার পর তো সেখানে শকড হয়ে যায় আর অজ্ঞানী হয়ে পড়ে।
সেক্রেটারি লিওকে বলে, বস এখন আমরা ওর সাথে কি করব? লিও বলে, কি আর করার, ওকে মেরে আমরা সব রক্ত পান করে ফেলবো। সেখানে ডেইজি কিন্তু সত্যি অজ্ঞান হয়নি, ও অজ্ঞান হওয়ার ড্রামা করেছিল। এসব শোনার পর তো ও ভয় পেয়ে যায়। ডেইজি ভাবে এটা আসলে কোনো স্বপ্ন না, আমি সত্যি একটা সাপের সাথে সম্পর্ক করে ফেলেছি আর সে এখন আমাকে মারতে চায়। সেখানে সেক্রেটারি বলে, বস এরকম রক্ত 1000 বছরে একবারই পাওয়া যায়, তাকে মারা উচিত হবে না, তাকে আমরা আমাদের কাছেই রাখতে পারি। এতে যখনই আপনার রক্তের প্রয়োজন আপনি রক্ত নিতে পারবেন। তাছাড়া সে আপনার ধ্যানেও আপনাকে সাহায্য করতে পারে। আর সেই তো প্রথমে যে আপনার সাথে নাইট স্পেন্ড করেছে, তাই পরে আপনি তার কাছে সিরিয়াস হবেন না আর নিজের গো হার্টও হারিয়ে ফেলবেন না। লিও এসব কথা শোনার পর তো রেগে যায়, তাই ও সেখানে চুপ হয়ে যায় আর বলে, বস আপনারা যা ইচ্ছা তাই করেন, আপনি তাকে মারতে চাইলে মেরে ফেলুন। হঠাৎ করে ডেইজি দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি আমার জ্ঞানে আছি। আর ও সেখানে লিওর পায়ে ধরে আরও লিওকে বলছিল, প্লিজ আমাকে মেরো না, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে কখনোই জ্বালাতন করব না, আমাকে ছেড়ে দাও, আর আমার জন্য আপনার দাও হার্টেও কোনো সমস্যা হবে না। এসব বলেও তো হাত জোর করেছিল। লিও বলে, তুমি কি সে মেয়ে যে রাতে আমার বিছানায় চড়ে গিয়েছিল আর আমার সব থেকে বেশি কাছে ছিল আর সব কিছু শুরু করেছিল? ডেইজি মুখ বানায় আর বলে, হ্যাঁ সব আমি শুরু করেছিলাম, কিন্তু তুমি কেন আমাকে থামাওনি? তুমি তো অনেক বড় একজন মানুষ, তাই না? ও সরি না, অনেক বড় মহান সাপ যার সামনে সব পশু পাখিরা নত হয়। আপনি আমাকে থামাতে পারতেন, কিন্তু আপনিও নিজেকে কন্ট্রোল করতে পারেননি। সেখানে লিও তো আর কিছুই বলে না। সেক্রেটারি বলে, সেদিন আমাদের বসের সোল অনেক বেশি আনস্টেবল ছিল আর তুমি তারই সুযোগ নিয়েছো। ডেইজি বলে, আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার, কিন্তু এর মানে এটা না তোমরা আমাকে মেরে ফেলবে। আমি বাঁচতে চাই, তুমি প্লিজ আমাকে মেরো না, আমি তোমার জন্য একটা টনিক স্যুপ, তোমার যখন ইচ্ছা তুমি খেতে পারবে। আর ও তো সেখানে চাকু নিয়ে নিজের হাতই কেটে ফেলে। লিও হঠাৎ করেই ওর হাত ধরে ফেলে আর সেখান থেকে রক্ত পান করতে শুরু করে। ডেইজি সেখানে পুরোপুরি তো ঘাবড়ে যায়। সেক্রেটারি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার রক্ত একেবারে পিওর ইয়াং ব্লাড, যা অনেক বেশি দামি, আর তুমি এরকম ভাবে নিজের হাত কেটে তা নষ্ট করছো। ডেইজি বলে, আমি বুঝতে পেরেছি, আমি ভালোভাবে ব্যবহার করব, তোমরা যা বলবে তাই করব, কিন্তু প্লিজ আমাকে মেরো না। আর যখনই আপনার রক্তের প্রয়োজন হবে আমাকে ডাকলেই আমি চলে আসব। সেখানে লিও ওর হাত ছেড়ে দেয় আর ওকে সরি বলে। সেক্রেটারি আস্তে আস্তে লিওকে বলে, বস খুব শীঘ্রই আপনাকে বজ্রপাতের মুখোমুখি হতে হবে, কারণ আপনি প্যান্থন হতে চলেছেন, তাই আপনি এখন আপনার হার্টকে কোনো সমস্যায় ফেলতে পারবেন না। লিও বলে, হ্যাঁ আমি জানি। সেক্রেটারি বলে, তাহলে এসব কি ছিল? ও বলে, সে এখনো আমাদের কাছে। ডেইজি সেখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, জানেন বস আমার সাথে কত খারাপ হয়েছে। আমার প্যারেন্টসকে মেরে ফেলা হয়েছে আর আমার প্যারেন্টসের সব প্রপার্টিও একজন হাতিয়ে নিয়েছে আর আমার ইনোসেন্সকেও পুরো বরবাদ করা হয়েছে। আর এই সব কিছু শুধুমাত্র একজন ব্যক্তির কারণে হয়েছে, আর একজন ট্রু পারসন কখনই প্রতিশোধ ছাড়া বাঁচতে পারে না, তাই আমিও সেই ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। লিও বলে, তোমার প্রতিশোধ নিতে তোমার কত সময় লাগবে? ডেইজি বলে, সাধারণভাবে দেখা গেলে প্রতিশোধ নিতে 10 বছর পর্যন্ত লেগে যায়। লিও সেখানে রেগে ওর দিকে তাকায়, ও বলে, কিন্তু আমার এত সময় লাগবে না, আমার শুধুমাত্র। সেখানে ডেইজি আর কিছু বলবেই তার আগে লিও বলে, শুধুমাত্র 3 দিন, তোমার কাছে 3 দিন সময় আছে। তারপর লিও সেখান থেকে চলে যায়। ডেইজি ভাবে, শুধুমাত্র 3 দিন, কিন্তু যাই হোক এখন তো আমাকে মারা হবে না, আমি এই কয়দিনের মধ্যেই পালানোর কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে ফেলবো। আরও পাগলের মতো সেখানে বলছিল, থ্যাংক ইউ লর্ড। তারপরে সিনে ওর কাছে চ্যান আসে আর বলছিল, আজকে তো আপনাকে আগের থেকেও বেশি স্টেবল মনে হচ্ছে আপনার সোল স্টেবল হয়ে গেছে। লিও চ্যানকে বলে, তুমি তাকে পাঠিয়েছ তাই না? চ্যান বলে, আপনি সেই মেয়ের কথা বলছেন? সেই মেয়ে তো আমার তরফ থেকে আপনার জন্য উপহার ছিল। আপনার কি আমার উপহার ভালো লেগেছে? আপনি কি স্যাটিসফাইড? লিও বলে, তুমি আবার কবে থেকে এত কাইন্ড হয়ে গেছো? চ্যান বলে, আমাদের বংশের সবার শক্তি ডেমনিক অরার উপর নির্ভর করে, কিন্তু আমি সবার থেকে আলাদা, আমি শুধুমাত্র মানুষ খেতে পারি, তাই আমিও আপনাকে ঠিক সেরকমই উপহার দিয়েছি। সেখানে লিওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তারপর লিও একা একা ভাবছিল, চ্যান তো সব সময় ভুল পথে চলে, আর তার জন্য তো পিওর ইয়াং ব্লাড একটা ব্লেসিংস, তাহলে সে কিভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া তাকে আমার কাছে সঁপে দিয়েছে? কোনো গড়বড় তো আছেই, সে আসলে কি করতে চায়? অন্যদিকে চ্যান বলছিল, তোমার বেশি করে মেডিটেশন করা উচিত, কারণ তোমার হার্ট কোরের জন্য আমি অনেক বেশি অপেক্ষা করছি।
অন্যদিকে ডেইজিকে এবং সেক্রেটারিকে দেখানো হয় ওরা সেখানে খেজুর নিয়ে ঝগড়া করতে শুরু করে। ডেইজি ওর কাছ থেকে খেজুর নিয়ে খেয়ে ফেলে। সেখানে সেক্রেটারি মোমো বলে, এটা আমাকে আমার বস এনে দিয়েছে যাতে আমি এনার্জেটিক থাকি, আর তুমি সেটাই খেয়ে ফেলছো। ডেইজি বলে, আমি কিভাবে জানতে পারবো এগুলো তোমার? তারপরেও যদি তোমার চাই তাহলে আমি থু মেরে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি সুন্দর মতো ক্যাচ করে নিও। তখনই লিও আসে এবং সব কিছুই নোটিস করে। সেক্রেটারি বলে, বস সে আমার কাছ থেকে আমার খেজুর চুরি করেছে, আমাকে অনেক বেশি বকছে আর আমাকে থু মারতে চাচ্ছে। সেখানে লিও ডেইজির দিকে তাকায় আর সেখানে সেক্রেটারি ভাবছিল এখন দেখবে কিভাবে আমার বস আমার প্রতিশোধ নিবে, কারণ সে সব সময় আমাকে রক্ষা করে। লিও ওর কাছে আসে। ডেইজি বলে, আসলে আমার খিদে পেয়েছিল, যদি আপনার আরো লাগে আমি দোকান থেকে এখনই কিনে নিয়ে আসি। কিন্তু লিও বলে, তোমার এই জায়গা থেকে এক কদমও রাখতে হবে না। সেক্রেটারি বলে, তাহলে আমার খেজুরের কি হবে? লিও রেখে যায় আর বলে, তুমি নিচে বাইরে যাও আর নিয়ে আসো। সেক্রেটারি পুরাই শক আর ডেইজি হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে ডেইজি ভাবছিল যে কোনোভাবেই হোক বাইরের দুনিয়ার সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, যাতে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি। তাই আমার ফোনের জোগাড় করতে হবে, যাতে আমি বাইরে যেতে না পারলেও আমাকে বাঁচানোর জন্য কাউকে ডাকতে পারি। ও সেখানে লিওর কাছে আসে আর বলে, এখানে কত বেশি ঠান্ডা, আমার এখানে থাকতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমার তো শ্যানেলের উইন্টার সব জামা কাপড় চাই আর সিল্কের বিছানার চাদর চাই, আর জোজো হোটেলের যে সিগনেচার খাবারগুলো আছে আমি সেগুলোও খেতে চাই। লিও মানা করে। তখনও তো সেখানে ওর পাশেই বসে পড়ে আর বলে, আপনি কিভাবে আমার সাথে এরকম করতে পারেন? এরকম ভাবে তো শীতে জমে আমি এখানেই মারা যাব, তখন আমার পিওর ব্লাডের আর কি হবে? আরও রাগ করে সেখান থেকে চলে যায়। সেক্রেটারি খুশি হয় আর ভাবে, এই সাধারণ মেয়ের জন্য আমার বস কেনই বা এত কিছু করবে। লিও তার সেক্রেটারিকে ডাকে। সেক্রেটারি খুশি হয়ে ওর পাশে বসে। ও বলে, তার যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করো। এ কথা শোনার পর তো সেখানে সেক্রেটারি পুরাই শক আর তার বসকে বলে, বস আপনি এসব কি করছেন? আমি তো একবার শুধুমাত্র আপনার কাছে খেজুর চেয়েছিলাম, আপনি আমাকে দেননি আর তাকে এত কিছু দিচ্ছেন। আর সেখানে মোমো আর কিছু বলতেই যাবে ও তার মুখ সেখানেই বন্ধ করে ফেলে। অন্যদিকে ডেইজি তার রুমে বসে মনে মনে ভাবছিল, মিস্টার জাও সে ব্যক্তি যে আমাকে সাহায্য করতে পারে, কারণ আমার বাবা যখন জীবিত ছিল তাকে প্রমোট করেছিল, নিশ্চয়ই সে অনেক লয়াল, আমার তার সাথে যোগাযোগ করতে হবে। তখনই মোমো আসে অনেকগুলো উপহার নিয়ে। বক্স দেখার পর ও জিজ্ঞেস করে, এসব কিছু কি? মোমো বলে, তুমি বসের কাছ থেকে যা যা চেয়েছিলে সেগুলো এখানে আছে, আর কিচেনে অনেক পদের খাবার রাখা আছে, তুমি এসে খেয়ে নিও, আর মনে রেখো আমার জিনিস চুরি করে আর খাবে না। ডেইজি ভাবে লিওকে দেখতেই এত বেশি কঠিন মনে হয়, কিন্তু সে আসলে অনেক বেশি সফট, আমার তার সামনে ভালো হয়ে থাকা উচিত, তাহলে হতে পারে সে আমাকে মারার প্ল্যান একেবারে বাদ দিয়ে দিবে। তারপরে সিনে আমাদের হিরো ধ্যান করেছিল, তখনই সেখানে আমাদের নায়িকা আসে। লিও তার গন্ধ সুখে বুঝতে পারে আর বলে, সামনে আসো, চুপচাপ বসে থাকো, আর কিছু বলার প্রয়োজন নেই। আর ও সেখানে আবারও নিজের ধ্যানে মগ্ন হয়ে যায়। কিন্তু ডেইজি কি আর শান্ত থাকবে? ও তো সেখানে ওর সাথে ইপটিজিং শুরু করে দেয়। ডেইজি মনোযোগ দিয়ে ওকে দেখছিল আর ভাবছিল সে কত বেশি হ্যান্ডসাম, তার লিপসগুলো কত সুন্দর, তার নাক কত বেশি খাড়া। আর ডেইজি সেখানে ওকে টাচ করতে শুরু করে আর নাকের মধ্যেই আঙুল ঢুকিয়ে দেয়। লিও রেগে সেখানে ওর হাত ধরে ফেলে আর বলে, তুমি এসব কি করছো? ও বলে, বস আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কারণ আপনি দেখতে অনেক বেশি হ্যান্ডসাম আর কিউট। ডেইজি ওর গালে সেখানে হাত রাখে আরও নোটিস করে ওর কান তো পুরো লাল হয়ে গেছে। ডেইজি বলে, আপনার কান কেন এত বেশি লাল হচ্ছে? আপনি কি লজ্জা পাচ্ছেন? লিও বলে, না একদমই না, তোমার ব্লাড অনেক বেশি পিওর, তাই তুমি অনেক বেশি করো। এখন চুপচাপ বসো, আমাকে ধ্যান করতে দাও। লিও ভাবে, রাত থেকে আমার সোল অনেক বেশি আনস্টেবল হয়ে গিয়েছিল, কিন্তু ওর কাছে আসার পর অনেকটাই ভালো লাগছে, আর এখন তার কারণে আমার এনার্জিও কাজ করছে, এসব কিছু তার পিওর ব্লাডের জন্য। কিন্তু তারপরে আমাদের নায়িকা সেখানে নিস্তারে বসে না, সেখানে একটা ল্যাম্প নাই, ও সরি মোমবাতি, আর সেটা নিভিয়ে ফেলে। সেখানে লিও ওকে কিছু বলতেই যাবে, তার আগে ও বলে, তুমি মেডিটেশন করো, আমার ভালো লাগছে না, আর নিচে চলে যায়। তারপরে সিনে লিও তার সেক্রেটারি মোমোর সাথে ছিল। তখনই ডেইজি আসে আর বলে, টেন টেনা, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। আরও অনেক বেশি ঢং করে আমাদের হিরোর কাছে আসে। সেখানে লিও এবং তার সেক্রেটারি পুরাই অবাক হয়ে যায়, কারণ ও সেখানে ওর জন্য কাঁচা মাংস নিয়ে এসেছিল। কাঁচা মাংস দেখার পর তো সেখানে ওর এবং ওর সেক্রেটারির মাথা পুরাই গরম হয়ে যায়। ডেইজি ঢং করে সেগুলো রাখে আর বলে, বস এগুলো আমার তরফ থেকে আপনার জন্য।
ও সেখানে ডেইজিকে বলে, তুমি এসব কি নিয়ে এসেছো? ডেইজি বলে, আমি জানি সাপদের পিগের মাংস অনেক বেশি ভালো লাগে, তাই আমি আপনার জন্য সেটা নিয়ে এসেছি, একদম তাজা তাজা। আরও পিগটা আমাদের হিরোর কাছে নিয়ে আসে আর বলে, এখন খান। মোমো বলে, তুমি কি মরতে চাও? বসের এসব খাবার একদমই পছন্দ না। ডেইজি ভয় পেয়ে যায় আর ভাবছিল আমি এত বড় ভুল করে ফেলেছি আর ওর কাছে ক্ষমা চাই। সেখানে লিও বলে, আমার মনে পড়েছে আমি তোমাকে 3 দিনের সময় দিয়েছিলাম, 2 দিন তো পার হয়ে গেছে আর আজকেই তোমার শেষ দিন। এ কথা বলে চলে যায়। ডেইজি পুরাই ভয় পেয়ে যায়। তারপর ডেইজি সেখানে ভাবছিল 2 দিন কিরকম ভাবে কেটে গেল আর একটা দিন আছে, আমি কি করব। তারপরও যে কোনোভাবেই হোক আমার বাঁচতে হবে। ও সেখানে প্ল্যানিং করে ও আমাদের হিরোকে ড্রিঙ্ক করাবে আর তারপর সুযোগ বুঝে পালিয়ে যাবে। তারপর ডেইজি ভাবছিল, আমি এখন ওকে এটা কিভাবে খাওয়াবো? যদি সে এটা না পান করে তাহলে আমার কি হবে? সেখানে লিও ওকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ও বলে, তুমি আমাকে সম্পূর্ণ 3 দিন সময় দিয়েছ, তাই আমি তোমাকে শুকরিয়া করার জন্য ড্রিঙ্ক এনেছি। এই ওয়াইনটা তোমার অনেক পছন্দ হবে। লিও বলে, আমি ইন্টারেস্টেড না, তুমি যেতে পারো। কিন্তু যখনই চলে যাবে তখনই আমাদের হিরোইন সে ড্রিঙ্ক নিজে করে আর ওকে কিস করে সেখানে খাইয়ে দেয়। সেখানে লিও তো পুরাই শকড হয়ে যায়। ওয়াইন খাওয়ার পরপরই আমাদের হিরোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, ওর চোখ তো লাল হতে শুরু করে আর ও রেগে সেখানে ডেইজির দিকে তাকায়। ডেইজি ভয় পেয়ে যায় আর ভাবছিল, এসব কিছু কি হচ্ছে? আমি তো ড্রামাতে দেখেছিলাম কোনো সাপ যখন ড্রিঙ্ক করে সে তার আসল রূপে চলে আসে আর সে ড্রিঙ্ক ওদের জন্য বিষ হিসেবে কাজ করে, কিন্তু সব কিছু তো উল্টাপাল্টা হয়ে গেল, আমি কিভাবে পালাবো? সেখানে লিও ওকে বলে, তুমি এখান থেকে পালানোর জন্য আমাকে বিষধর ওয়াইন খাইয়েছ। ও বলছিল, না না, আমার এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। লিও বলে, তাহলে কি উদ্দেশ্য ছিল? তুমি আমাকে মারতে চাও? ডেইজি বলে, না না, আমি তোমাকে রক্ত দিচ্ছি, আমি তোমাকে বাঁচাবো, তুমি একটু দাঁড়াও। এ কথা বলে যখন ও চলেই যাবে সেখানে আমাদের হিরোকে ধরে ফেলে। ও ডেইজিকে তার কাছে করে আর বলে, আমাকে বাঁচানোর আরেকটা উপায় আছে, আমরা অন্যভাবে সেটা করি। আর ও সেখানে আমাদের নায়িকাকে উঠিয়ে ফেলে, সোফায় শুইয়ে দেয় আর সেখানে ওর হাত পাততে শুরু করে। ডেইজি বলে, এরকম করো না, আমি তোমাকে রক্ত দিচ্ছি। কিন্তু আমাদের হিরো ডেইজির কোনো কথাই শোনে না আর সেখানে ওর ন্যাক থেকে রক্ত পান করতে শুরু করে। সেখানে ডেইজির অনেক ব্যথা লাগে। লিও ঠিক হওয়ার পরপরই তো সরে যায়। ও বলছিল, আমি তোমাকে হাতের ব্লাড দিচ্ছিলাম, তাহলে আমার ন্যাকে কামড় দেওয়ার কি হয়েছিল? হাত আর নাকের মধ্যে কি বা পার্থক্য? ও বলে, নাকের রক্ত বেশি জলদি কাজ করে। কিন্তু ডেইজি সেখানে রাগ করে। তখন লিও বলে, তোমার ব্লাড আমি ফ্রিতে নিব না, তুমি বলো তোমার কি চাই? ডেইজি বলে, আমি যা চাই তুমি কি আমাকে তাই দিবে? ও বলে, হ্যাঁ অবশ্যই। ডেইজি বলে, হ্যাঁ, আমার ফোন চাই। তখনই লিও ওর কাছে আসে আর ওর নেকে টাচ করে। সেখানে ডেইজি তো পুরাপুরি ঘাবড়ে যায়। ও ভাবছিল মনে হচ্ছে আজকেই আমি শেষ, কিন্তু সেখানে তার ন্যাক ম্যাজিকের মাধ্যমে ঠিক করে ফেলে। লিও বলে, ও আচ্ছা, তোমার ফোন চাই? ও বলে, হ্যাঁ হ্যাঁ। লিও বলে, তুমি আমাকে যত বড় পশু মনে করো, আমি সেরকম না, আর চলে যায়। তারপর সেখানে ডেইজি বসে বসে ভাবছিল, আমি একবার ফোন পেয়ে যাই, আমার যেসব প্রপার্টি ছিনিয়ে নেওয়া হয়েছে আমি সব ফেরত নিব। অন্য সিনে আমাদের মিস্টার বাংকে দেখানো হয়, যে শেয়ার হোল্ডার মিটিং রেখেছিল আর বলছিল ডেইজি অলরেডি মারা গেছে আর কিছুদিনের মধ্যেই তার মেমোরিয়াল করা হবে। তার শেষকৃত্যের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই বাই গ্রুপকে আমি সম্পূর্ণরূপে টেক ওভার করে ফেলবো এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে। অন্যদিকে ডেইজিকে দেখানো হয় ও কাউকে কল করে এবং কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করে। কোম্পানির শেয়ার হোল্ডার মিটিংয়ে যা যা কথা হয়েছিল সবকিছু সেই ব্যক্তি ওকে বলে দেয়। ডেইজি বলে, আমি এখনো মারা যাইনি, তাই আমার কোম্পানিও কেউ হাতাতে পারবে না, আর মিস্টার বাংকে আমি যে কোনোভাবেই হোক আমার কোম্পানির চেয়ারম্যান হতেই দিব না। তারপর ডেইজি ভাবছিল, আমাকে বাঁচার জন্য আরো 3 দিন দেওয়া হয়েছে, কিন্তু আমার মেমোরিয়াল তো আর 5 দিন পরে, তাই আমার কিছু একটা করতে হবে যাতে আমি বাঁচার জন্য আরো কয়েকদিন বাড়াতে পারি। তারপর ও তো সেখানে মোমোর কাছে যায় খেজুর নিয়ে। মোমো তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর সে খেজুর খেয়ে ফেলে আর ডেইজিকে বলে, যাও, আমি তোমাকে ক্ষমা করলাম। ডেইজি বলে, তুমি আমার আনা খেজুর খেয়েছ, তাই তোমার আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তখন তো সেখানে মুখের খেজুর ধু মারতে যাচ্ছিল, কিন্তু আমাদের নায়িকা জোর করে ওকে সেগুলো গিলিয়ে ফেলে। বেচারা মোমো বলে, আচ্ছা বলো তোমার প্রশ্ন কি? ডেইজি বলে, আসলে আমি বাঁচতে চাই। সেখানে ও বলে, তুমি তো জীবিত আছোই। সেখানে আমাদের নায়িকা বলে, আমি আরো বেশি বাঁচতে চাই, 2 দিনে আমার কিছুই হবে না, তুমি তো জানোই আমার আঙ্কেল আমার সব প্রপার্টি হাতিয়ে নিতে চায়।
কিন্তু আমি একদমই চাই না এরকম কিছু হোক। তাই আমার না তোমার অনেক সাহায্যের প্রয়োজন। আমার আর কিছুদিন সময় লাগবে, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তোমাদের যত রক্ত লাগবে আমি সব দিতে রাজি। অ্যাসিস্ট্যান্ট বলে, বলতে গেলে আমাদের বস তোমাকে আরো রক্ষা করছে, কিন্তু তুমি যখন আমার সাহায্য চাইছো তাহলে আমি বলতে চাই আমার বসের ওয়ার্ম জেট অনেক বেশি পছন্দ। ডেইজি হ্যাপি হয়ে যায় আর বলে, আমি এখনই ব্যবস্থা করছি। ও সেখানে যাও নামের কাউকে কল করে আর বলে, আমার ওয়ার্ম জেট লাগবে, জলদি পাঠাও। তারপরে সিনে আমরা ওর কাছে ক্যাকটাসের শেপের একটা জেট দেখতে পাই। ও লিওর সামনে গিয়ে ওকে বলছিল এটা কত বেশি ওয়ার্ম, আর এটার শেপও কত বেশি সুন্দর, নিশ্চয়ই এটা 1000 বছর পুরনো হবে, তাই তো এত বেশি ভালো। এসব শোনার পর লিও বলে, তুমি সোজাসুজি বলো তোমার কি চাই। সেখানে ডেইজি বলে, আমার বাড়িতে কিছু কাজ আছে, কাজ শেষ করার পর আমি ফিরে আসব। তুমি আমাকে বাড়িতে যাওয়ার পারমিশন দাও। তোমার ইচ্ছা থাকলে তুমি মোমোকেও আমার সাথে পাঠাতে পারো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর কাছে মোমো আসে, ওকে বই দেখিয়ে বলছিল ডেইজির ইমোশন ভালো থাকলে ওর রক্তও পিওর থাকবে, তাই তার ইমোশনের দিকে আমাদের নজর রাখতে হবে। বর্তমানে লিও ভাবছিল আমি ওর খেয়াল রাখলে ওর ব্লাডও পিওর থাকবে আর সে আমাকে সাহায্য করতে পারবে, তাই আমাদের দুজনেরই একে অপরকে সাহায্য করা উচিত। এসব ভাবার পর লিও বলে, ঠিক আছে তুমি যেতে পারো। ডেইজি হ্যাপি হয়ে যায়। তখনই সেখানে মোমো বলে, বস আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথেই যাব, যাতে কোনো সমস্যা না হয়, আর কাজ শেষ হওয়ার পরপরই আমি ওকে ফিরিয়ে আনবো। সেখানে ডেইজি আমাদের হিরোকে বলে, আমি কি জানতে পারি বস আপনার নাম কি? সেখানে অ্যাসিস্ট্যান্ট ভাবছিল আমাদের বস কাউকে তার নাম বলে না, নিশ্চয়ই মেয়ে এখন বকা খাবে। কিন্তু লিও তো সবাইকে অবাক করে ওকে তার নাম বলে। আমাদের নায়িকা তো চিন্তায় পড়ে যায়, এটা আবার কি নাম, মনে হচ্ছে কোনো বাদশার আমলে রাখা হয়েছে। লিও বলে, তুমি কিছু বলছো? ও বলে, না না, আপনার নাম তো অনেক বেশি সুন্দর, একেবারে আপনাকে ভালোভাবে স্যুট করেছে। তারপর আমাদের নায়িকা এবং মোমো বেরিয়ে যায়। অন্যদিকে আমাদের নায়িকার শেষকৃত্যের অনুষ্ঠানের সিন দেখানো হয়, যেখানে আঙ্কেল বাং বলছিল, ডেইজির মৃত্যুর খবর শোনার পর আমার অনেক বেশি খারাপ লেগেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না সে এত তাড়াতাড়ি মারা গেছে, আমার এখনো তার কথাই মনে পড়ছে। মিস্টার যাও দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার তো মনে হয় না সে মারা গেছে, কারণ কালকে এই ফোনে আমি ওর সাথে কথা বলেছি। আঙ্কেল বাং তো শকড হয়ে যায় আর বলে, তোমার এত সাহস, তুমি মিথ্যা বলছো। যাও বলে, আমি কোনো মিথ্যা বলছি না, আপনি সবাইকে এখানে বোকা বানাচ্ছেন। মিস্টার বাং বলে, তার কথায় কেউ কান দেবেন না, কেউ তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসলে আসতে পারেন। তখন যখনই মানুষ সামনে যাবে তখনই আমাদের নায়িকার এন্ট্রি হয় আর বলে, আমি আবার কখন মারা গেলাম। সবাই তো ওকে দেখার পর শকড হয়ে যায় আর বলছিল সে মারা যায়নি। মিস্টার বাং তো আসলেই মিথ্যা বলছিল। মিস্টার বাং তো সেখানে অবাক হয়ে যায় আর সে ভাবছিল যে কোনোভাবেই হোক আমার প্রমাণ করতে হবে সে নকল। আরও ডেইজিকে বলছিল, তুমি কে? ডেইজি বলে, আরে আঙ্কেল, আপনি কয়দিনই আমাকে ভুলে গেছেন, আমি ডেইজি। আঙ্কেল বলে, তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো, সে অলরেডি মারা গেছে। আরও সবাইকে তার ডেথ সার্টিফিকেট দেখাচ্ছিল। আঙ্কেল সব গার্ডদেরকে বলে, এই মেয়েকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। ডেইজি মোমোকে বলে, কিছু একটা করো। ও বলে, আমি আবার কি করব? ডেইজি বলে, আমি তোমার বসের পিওর রক্ত, আমার কিছু হয়ে গেলে সে রক্ত কিভাবে পাবে, তাই এখন চুপচাপ আমাকে রক্ষা করো। সেখানে মোমো সব গার্ডদেরকে নিচে ফেলে দেয়। অন্যদিকে লিও যখন চা খাচ্ছিল তখনই ও তার চায়ের মধ্যে ম্যাজিক দেখতে পায়, আরও বুঝতে পারে মোমো তার ম্যাজিক ইউজ করেছে। ও সেখানে ম্যাজিক ইউজ করে আর দেখতে পায় সেখানে কি হচ্ছে, আর সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে ডেইজি তার আঙ্কেলকে বলছিল, মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুশি হননি। সেখানে আঙ্কেল বলে, তুমি নকল, চুপ থাকো, আমার কাছে ওর ডেথ সার্টিফিকেট আছে যা হসপিটাল থেকে আমি পেয়েছি। তখন মোমো সেটা শোকে আর বলে, এটা তো নকল। অন্যদিকে জ্যান বাইরে থেকে সবই শুনছিল আর বলছিল, বোকা কোথাকার। অন্যদিকে মিস্টার বাং বলছিল, তুমি যদি সত্যি ডেইজি হও তাহলে প্রমাণ করো। তখন ডেইজি বলে, ঠিক আছে। ও সামনে আসে, কান্না শুরু করে দেয় আর বলে, আমাকে বন্দি করে রাখা হয়েছিল, আর আমি যখনই পালিয়ে গিয়েছি সব জায়গায় গুজব ছড়ানো হয়েছে আমি নাকি মরে গেছি। সে আমাদের প্রপার্টি হাতানোর জন্য এই সব কিছু করছে। আর ও সেখানে ব্যাপার উপরে ছুঁড়ে মারে আর বলে, আজকাল নকল সার্টিফিকেট বানানো কতই না সোজা। সেখানে আঙ্কেল কিছু বলতেই যাবে তার আগে মোমো তার উপরে ম্যাজিক করে, এই কারণে সেখানে আঙ্কেল সব সত্য কথা বলতে শুরু করে। হ্যাঁ, সে একদমই ঠিক কথা বলছে, আমি নকল সার্টিফিকেট বানিয়েছি, কারণ আমি বাই কোম্পানি হাতাতে চাই, আর তার প্যারেন্টসকেও আমি মেরেছি। মিস্টার বাং যখন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, সে নিজের মুখে হাত রাখে
আশেপাশের সবাই সেখানে কথা বলতে শুরু করে। আর সেখানে আঙ্কেল আস্তে আস্তে বলছিল সে ডেমন তো বলেছিল ওকে মেরে ফেলবে, তাহলে সে কেন এখনো বেঁচে আছে। এ কথা আবার ডেইজি সেখানে শুনে ফেলে আর ও সেখানে ড্রামা করতে শুরু করে সে আমার প্যারেন্টসকে মেরেছে, সে একটা খুনি। সেখানে আঙ্কেল তার উপরে রেগে যায় আর অ্যাটাক করে। সেখানে ডেইজি যখন পড়েই যাবে তখনই লিও এসে ওকে ধরে ফেলে। আরও বাঙের উপরেও সেখানে ম্যাজিক ইউজ করে। লিও সবার সামনে বলে সে আমার প্রোটেকশনে আছে, যদি কেউ তাকে অ্যাটাক করার বা ক্ষতি করার চেষ্টা করে এর মানে সে আমার বিরুদ্ধে গেছে। আশেপাশের সবাই তো কথাবার্তা বলছিল, এর মানে এটা কি সেই সিইও যে কখনোই কারোর সামনে আসে না আর সেই মেয়েটাকে প্রোটেক্ট করেছে। ওনাদের সব কথার মাঝেই সেখানে পুলিশ আসে। পুলিশ আসার পর তো মিস্টার পাংকে ধরে নিয়ে যায়। সেখানে ডেইজি সবাইকে বলে আমার শেষকৃত্যে আসার জন্য সবাইকে ধন্যবাদ, কিন্তু আমি মারা যাইনি, খুব শীঘ্রই আমি বোর্ড মিটিং রাখবো। সবাই যাওয়ার পর মিস্টার যাও ওকে বলছিল আমি খোঁজ নিয়ে দেখেছি কেউ তাকে সাহায্য করেছিল আপনার প্যারেন্টসকে মারতে, আর আমরা এখনও তাকে খুঁজে বের করার চেষ্টা করেছি সে ব্যক্তি আসলে কে। আর সেই মিস্টেরিয়াস ব্যক্তি তো মিস্টার বাংকে আপনাকে মারতেও সাহায্য করতো, কিন্তু সে আপনাকে মারতে পারেনি। ডেইজি বলে হ্যাঁ আমি শুনেছিলাম সে কোনো ডেমনের কথা বলছিল। ডেমনের কথা শোনার পর তো লিও অনেকটাই শকড হয় আর ও ভাবছিল এই সব কিছুর পেছনে আমার জ্যান ছিল না তো। ও ভাবছিল জ্যান ওকে কিভাবে বলেছিল সে আমার তরফ থেকে তোমার জন্য উপহার, এর মানে সে চেয়েছিল বাংকে বাই গ্রুপ দিতে আর আমাকে আমার ধ্যান থেকে বিচ্যুত করতে যাতে আমি ধ্যান করতে না পারি আর আমার সোল স্টেবল হতে না পারে। ও সব প্ল্যানিং বুঝতে পারে আর সেখানে ডেইজিকে বলে এখন যখন তোমার কাজ শেষ হয়ে গেছে এখন ফিরে চলো, আর তোমার ভয় পেতে হবে না, তোমার জীবন বিপদে আছে, আমি তোমাকে রক্ষা করব। ডেইজি ভাবছিল সে কি আমাকে রক্ষা করবে, সে তো নিজেই আমাকে মারতে চায়। আর আমাদের হিরোকে আরো 2 দিন সময় দেয়, এতে আমাদের নায়িকা হ্যাপি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জেনের কাছে মিস্টার বাং যায় আর বলে তুমি তো বলেছিলে সেই মেয়েকে আমার পথ থেকে সরিয়ে দিবে, তাহলে এই সব কিছু কি হলো, তাছাড়া আমাকে বাঁচানোর জন্য তুমি আসলে না। সেখানে জ্যান ওকে তার চোখ দেখায় আর ভয় দেখিয়ে ফেলে। তখন তো সে চুপ হয়ে যায়। জ্যান বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম মিসেস বাই এবং মিস্টার বাইকে মারতে আমি তোমাকে সাহায্য করব আর ওনাদের মেয়েকেও গায়েব করে দিব, আর তুমি সেই মেয়েকে আমাকে দিয়ে দিবে। আর আমি তো আমার সব ওয়াদায় রেখেছি আর তুমি তাকে আমাকে দিয়ে দিয়েছ, আর তারপরেও যদি সে ফিরে আসে তাহলে আমার কি যায় আসে, আর এতে আমার কি বা দোষ। তাই ভালো হবে নিজের জবান নিজের কাছেই রাখো, আর বোর্ড মিটিংয়ের সময় আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব। এ কথা বলার পর তো সে চলে যায়। মিস্টার বাং তার মেয়ে লুসিকে কল করে আর বলে তুমি খোঁজ নাও লিও আর ডেইজির মধ্যে কি সম্পর্ক আছে, আর লিওকে পটানোর চেষ্টা করো যাতে আমার অনেক লাভ হয়, আমাদের ভবিষ্যৎ এখন তোমার উপরেই নির্ভর করে। অন্যদিকে আমাদের কিউট নায়িকা আমাদের হিরোর জন্য স্যুপ বানাচ্ছিল যাতে আমাদের হিরো হ্যাপি হয় আর ওর জীবনের আরো কয়টা দিন বাড়িয়ে দেয়। ও তো স্যুপ বানাতে সেখানে অনেকগুলো মশলা ঢালে। ও খুশি হয়ে ভাবছিল তার স্যুপ অনেক বেশি মজা হবে, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। তখনই মোমো আসে আর বলে তুমি এসব কি করছো, মনে হচ্ছে কিছু একটা চলছে। ও বলে আমি তো স্যুপ বানাচ্ছি। মোমো বলে মনে হচ্ছে খড়কে তুমি জ্বালিয়ে দিবে। ডেইজি বলে আমার স্যুপটা অনেক বেশি মজা হয়েছে আর ওকে স্যুপ দেখায় যে স্যুপটা অনেক বেশি কালো ছিল। তখন ডেইজি বলে একটু কালো হয়ে গেছে কিন্তু অনেক বেশি মজা হবে। মোমো বলে তুমি 1 নম্বরের গাধা, তুমি আর কিচেনে আসবে না কিছু রান্না করতে। ওদের ঝগড়া দেখার পর তো লিওর অনেক বেশি মজা লাগে আর ও হাসতে শুরু করে আর মোমোকে বলে তুমি নিজের কাজ করো আর সব ফালতু কথা বন্ধ করো। মোমো সেখানে ওকে একটা কুকি দেয় যেটা একেবারে লাভ শেপের ছিল। ও ডেইজিকে দেয় আর বলে প্লিজ আমার বসের কোনো ক্ষতি করো না। সেটা পাওয়ার পর তো ডেইজি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর ডেইজি আমাদের হিরোর কাছে আসে আর বলে প্লিজ এই স্যুপটা খেয়ে নাও, আমি অনেক কষ্ট করে বানিয়েছি, তুমি জানো এটা বানাতে আমার কত সময় লেগেছে। তখন লিও সেটা খায় আর বলে অনেক ভালো হয়েছে। ডেইজি হ্যাপি হয়ে যায় আর ভাবছিল আমি যেমনটা ভেবেছি ঠিক সেরকমই হয়েছে, আমি এখন এরকমই করব আর আমার দিন অনেক বেশি বাড়াবো। তারপরে সিনে আমাদের হিরো গোসল করেছিল, তখন আমাদের নায়িকাও সেখানে চলে আসে, তাও আবার ওয়াইনকে সাথে নিয়ে। ও দূর থেকে লিওকে দেখে আর ভাবছিল ইস কি সুন্দর কি হ্যান্ডসাম। আরও লিওর কাছে এসে ওকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। ডেইজি ওকে ড্রিঙ্ক সার্ভ করার জন্য সেখানে ড্রিঙ্ক ঢালতে শুরু করে, কিন্তু আমাদের হিরোকেই তো ভিজিয়ে ফেলে। লিও রেগে ওর দিকে তাকায় আর বলে তুমি এখানে কি করছো।
আমাদের নায়িকা তো এখনো খেয়ালই করেনি, ও ড্রিঙ্ক তার উপরেই ফেলে দিয়েছিল আর বলে আমি তো ড্রিঙ্ক নিয়ে এসেছিলাম। আর তখনই ও নোটিস করে ও তাকে ভিজিয়ে ফেলেছে আর তাকে সরি বলে। লিও বলে এখান থেকে যাও, কিন্তু আমাদের নায়িকা কি এত সহজে যাবে? ও বলে বস আমি আপনাকে মাসাজ করি। লিও না করে, কিন্তু তারপরেও ডেইজি ওর কথাই শোনে না আর ওকে ম্যাসাজ করতে শুরু করে। আর এই সুযোগে আমাদের হিরোরও অনেক বেশি বডি টাচ করছিল। সেখানে লিও ওর হাত ধরে ফেলে আর বলে তুমি এসব কি করছো? তুমি কি আমাকে সেডিউস করছো? আর ওকে হঠাৎ করেই কিস করে বসে। আই মিন যখনই কিস হবে তখনই আমাদের হিরো নিজেকে কন্ট্রোল করে আর ওকে যেতে বলে। ডেইজি ভাবে এসব কিছু কি হলো। সেখানে লিও ভাবছিল এসব কিছু কি হচ্ছে আর তার ম্যাজিক ও ইউজ করে। অন্যদিকে ডেইজির কাছে মিস্টার জাওয়ের কল আসে। মিস্টার জাওকে বলছিল মিস্টার বাং জামিন পেয়ে গেছে আর সে শেয়ার হোল্ডার মিটিংয়ে নিশ্চয়ই আসবে আর সে নিশ্চয়ই চেষ্টা করবে বোর্ড মিটিংয়ের সবাইকে তার দখলে নিতে। ডেইজি বলে তার আগে সব শেয়ার হোল্ডারদেরকে আমরা আমাদের সাইডে করে নিব। তারপরে সিনে আমাদের শেয়ার হোল্ডার মিটিংয়ের সিন দেখানো হয়। ডেইজি সবাইকে জিজ্ঞেস করে আপনারা কি চান? বাং বলে আপনারা সব কিছু ভেবেচিন্তে জবাব দিবেন, কারণ সব ভবিষ্যৎ চেয়ারম্যানের উপরে ডিপেন্ড করে। সেখানে সবাই তো বলছিল আমরা মিস্টার বাংকেই চেয়ারম্যান বানাতে চাই। ডেইজি অবাক হয়ে যায় আর বলে আপনারা কি চান? আবারও রোবটের মতো সবাই সে কথাই বলছিল। অন্যদিকে মমতো ডেইজির সে মিটিংয়ের সিন দেখছিল আর বলছিল সবাই কিভাবে ডেইজিকে বুলি করেছে। এ কথা শোনার পর তো আমাদের হিরো কিছুটা রেগে যায়। ও তো মোমোকে তার কাজের কথা বলে পাঠিয়ে দেয় আর সে ভিডিও দেখতে শুরু করে। আরও ম্যাজিকের মাধ্যমে সবকিছু দেখছিল যে সেখানে কি চলছে। যেখানে ডেইজি জাওকে নিয়ে কিছু একটা আনায় আর সবার উপরে ছড়ে মারে। সেই জিনিসটা ছোড়ার পর থেকে সবার উপর থেকে কালো জাদু সরে যায় আর সবাই সেখানে নর্মাল হয়ে যায়। এসব দেখার পর লিও হ্যাপি হয়। তার কিছুক্ষণ পর দেখা যায় আমাদের নায়িকা সবাইকে জিজ্ঞেস করে সবকিছু জানার পর আপনারা কাকে চুজ করবেন। তখন তো সবাই ডেইজিকে ভোট করে আর ডেইজি চেয়ারম্যান হয়ে যায়। সবকিছুর পরে ডেইজি যখন বাইরে ছিল তখনই ওর কাছে লুসি আসে আর সে ডেইজির সাথে অনেক ভালো ব্যবহার করেছিল। লুসি বলে আমি জানতে পেরেছি বাবা তোমার সাথে কত খারাপ করেছে, আমি তো অনেক পেরেশান হচ্ছিলাম তোমার জন্য। ডেইজি ওর ব্যবহার দেখে পুরাই অবাক হয়ে যায় আর ভাবছিল ওর মাথা কি খারাপ হয়ে গেছে। আরও লুসিকে বলে কোনো ব্যাপার না, আমরা যেতে হবে, কিন্তু লুসি ওকে থামায় আর বলে লিওর সাথে ওর কি সম্পর্ক, মানে লিওর ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু ডেইজি ওকে ভালোভাবে পাত্তাই দেয় না আর চলে যায়। তারপর আমাদের ডেইজি লিওর বাড়িতে চলে আসে, তার পেছনে পেছনে আবার লুসিও চলে আসে। আর লুসি তো ভাবছিল এত বড় বাড়ি কার, ও এখন কার সাথে বাস করছে। এসব ভেবে ও যখন ভেতরে আসে তখনই ঘন্টা বাজে। এতে মোমো বুঝতে পারে কোনো অচেনা ব্যক্তি ভেতরে আসছে। অন্যদিকে লুসি ভেতরে আসার পর আশেপাশে দেখছিল, তখনই মোমো রেগে সেখানে আসে আর লুসিকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? লুসি বলে আমি তো ডেইজির সাথে দেখা করতে এসেছি, ও আমার বোন হয়। তখন মোমো বলে ডেইজির কোনো বোন নেই, তাই চুপচাপ বের হয়ে যাও। লুসি বলে আমি সত্যিই বলছি আমি ডেইজির বোন হই, ওকে ডাকো। এখানে মোমো এবং লুসির ঝগড়াই শুরু হয়ে যায়। ততক্ষণে লিও এবং ডেইজিও চলে আসে। সেখানে লুসি ডেইজিকে বলে আমি তোমার বোন হই, ওকে বলো। ডেইজি ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? লুসি বলে আসলে আমার বাবা আমার সব কার্ড বন্ধ করে দিয়েছে, তাই আমার থাকার জন্য কোনো জায়গা নেই, তাই প্লিজ আমাকে তোমার সাথেই রাখো, আমি তোমাকে একদমই পেরেশান করব না, আমি শুধুমাত্র এখানে থাকবো আর কিছুই না। ডেইজি ভাবে আমি যদি ওকে এখানে রাখি তাহলে আমি বুঝতে পারবো ওর বাবা কি করতে চাচ্ছে। লুসি আবারও বলে আমাকে এখানেই রেখে দাও, আমি সব কাজ করব। মোমো ভাবে বস তো বেশি মানুষের সাথেই থাকতে পছন্দ করে না, সে তো এই মেয়েকে বাড়ির ভেতরেও যেতে দিবে না। কিন্তু ডেইজি আমাদের হিরোকে বলে সে কি এক রাতের জন্য এখানে থাকতে পারে, সকালে চলে যাবে। সেখানে আবারও মোমোকে অবাক করে তার বস রাজি হয়ে যায়। মোমো তার বসকে সাইডে নিয়ে আসে আর বলে বস আপনি কি পাগল হয়ে গেছেন? ও বলে না একদমই না। তখন মোমো বলে তাহলে বস এই সব কিছু কি, আপনি কিভাবে তাকে এই জায়গায় থাকতে অ্যালাউ করলেন? লিও বলে টেনশন করো না। মোমো বলে কেন টেনশন করব না, আজকে সুপ্রিম ডে, আপনি সম্পূর্ণরূপে ডেমন হয়ে যাবেন। লিও বলে আমি সবকিছু হ্যান্ডেল করে নিব, কিন্তু তোমার কাজ হলো এই মেয়ের ওপর ভালোভাবে নজর রাখা। অন্যদিকে লুসি ভাবছিল এটাই সুবর্ণ সুযোগ, আমার যে কোনো ভাবেই হোক লিওকে আমার প্রেমে পাগল করতে হবে। তারপরে সিনে তারা তিনজন একসাথে বসেছিল ও সেখানে ডেইজিকে জিজ্ঞেস করে তুমি কেন এই বাড়িতে থাকছো, তুমি কি মিস্টার লিওকে ডেট করছো নাকি? ডেইজির কাশি চলে আসে আর ও বলে না না। লুসি বলে তাহলে কি হয়েছে, কেন তুমি এখানে থাকছো? ডেইজি বলে মনে করো আমরা দুজনেই রুমমেট,
লুসি ভাবে আমার এখনই কিছু করতে হবে, আর ও যখন দাঁড়াবে তখনই মোমো বলে তুমি কেন উঠছো, তুমি বসে থাকো। তুমি রুম, ওয়াশরুম আর লিভিং রুম ছাড়া কোথাও যেতে পারবে না, আর সেসব জায়গায় যাওয়ার জন্য আমার চোখের সামনে দিয়ে যেতে হবে। আর আমাকে ফাঁকি দিয়ে যদি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো। অন্যদিকে রাতে আমাদের হিরোর অবস্থা অনেক খারাপ ছিল। বাইরে মোমো এবং ডেইজি ওকে জিজ্ঞেস করে তোমার অবস্থা কেমন। সেখানে আমরা দেখতে পাই আমাদের হিরোকে বেঁধে রাখা হয়েছিল, আর লিও সেখানে নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিও তো ওর কাছে যায় আর ওকে রক্তের কথা বলছিল। আজকের দিনটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হবে, তাই প্লিজ এই বোতলে রক্ত দাও। তখন ডেইজি বলে তুমি নিজেই কেন খেয়ে নিচ্ছ না। তখন লিও বলে আমি তোমাকে যা বলছি তাই করো। ও তখন হাত কেটে ওকে রক্ত দিয়েছিল। সেই রক্ত পাওয়ার পর আমাদের হিরো তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর আমাদের বর্তমানে সিন দেখানো হয়, সেখানে লিও সে রক্ত পান করে, কিন্তু এখনো তার অবস্থা আগের মতোই ছিল, কোনো পরিবর্তন হয় না। আর ও সেখানে ডেমন হতে শুরু করে। বাইরে মোমো ডেইজিকে বলছিল আমি বসের খেয়াল রাখতে পারবো, তুমি চলে যাও। ওদের যাওয়ার পরপরই সেখানে লুসি আসে, আর ও তো ভেতরে প্রবেশ করে। আর আমাদের হিরোর অবস্থা দেখার পর তো পুরাই অবাক হয়ে যায়। মানুষ দেখার পর তো লিওর অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, ও তার শিকল ছিঁড়ে ফেলে। এতে লুসি তো অনেক বেশি ঘাবড়ে যায়, আর ও যে পালাবে সেরকম কোনো রাস্তাও ছিল না। আমাদের হিরো যখনই ম্যাজিক ইউজ করবে তখনই মোমো আসে এবং তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু লিও তো সেখানে ওকে অ্যাটাক করে বসে। মোমো বলে বস আপনি কি আমাকে চিনতে পারছেন না, আমি আপনার মোমো। কিন্তু লিও তার সেন্সেই ছিল না। তখনই ডেইজি আসে। মোমো বলে তুমি চলে যাও, না হলে সে তোমাকেও হার্ট করতে পারে। কিন্তু আমাদের নায়িকা তো যাবেই না, সে আমাদের হিরোকে থামানোর অনেক চেষ্টা করে, আর উল্টো ডেইজির গলায় সেখানে চেপে বসে। সেখানে ডেইজি লিওকে বলে প্লিজ এরকম করো না। আমাদের হিরো সেখানে থমকে যায়। সেখানে মোমো আমাদের নায়িকাকে রক্তের কথা মনে করিয়ে দেয়, ও তার হাত কাট করে, আর সেখানে আমাদের হিরো সে রক্ত পান করতে শুরু করে। লিও কিছুটা শান্ত হয় আর তার ন্যাকে আবারও বাইট করে। তারপর ফাইনালি সে নর্মাল হয়, কিন্তু আমাদের নায়িকা অজ্ঞান হয়ে যায়। লিও তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারপর ওকে রুমে নিয়ে যাওয়ার পর ও তার সামনে বসে সেখানে ম্যাজিক করতে শুরু করে আর নিজের শক্তির মাধ্যমে ওকে ঠিক করে। ডেইজি ঠিক হওয়ার পরপরই ও তাকে বিছানায় নিয়ে যায় এবং ঘুম পাড়িয়ে দেয়, আর ও ডেইজির পাশে বসে পড়ে ওর খেয়াল রাখার জন্য। সেখানে মোমো আসে আর বলে বস আমি সেই মেয়ের মেমোরি সব ইরেজ করে দিয়েছি, সকালে তার কিছুই মনে থাকবে না। লিও নোটিস করে অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও ওর জ্ঞান ফিরছে না, তাই ও সেখানে আবারও নিজের ম্যাজিক ইউজ করতে শুরু করে। সেখানে আমাদের হিরোকেও বলছিল বস আপনি এরকম কেন করছেন, এতে আপনি হার্ট হবেন। কিন্তু আমাদের হিরো একটা কথাও শোনে না, নিজের সব পাওয়ার লাগিয়ে দিচ্ছিল। এখানে সিন কাট হয়। সকালে আমাদের নায়িকার জ্ঞান ফিরে। ও দেখতে পায় লিও ওর পাশেই শুয়ে আছে। ও ভাবছিল মনে হচ্ছে রাতে ওর একা ঘুম আসেনি। তখনই লিওর আবারও জ্ঞান ফিরে। ওর চোখ দেখার পর তো আমাদের নায়িকা পুরাই ভয় পেয়ে যায়। লিও রেগে ওর কাছে আসে। ও ভাবছিল এখনো ওর মাথা খারাপই আছে, কিন্তু সবাইকে অবাক করে আমাদের হিরো ওকে সরি বলে কালকে রাতের জন্য। ডেইজি ভাবে হঠাৎ করে ওর আবার কি হয়ে গেল, ও আমার সাথে এত ভালো ব্যবহার করছে, মনে হচ্ছে রাতের জন্য ওর অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। ডেইজি খুশি হয় আর বলে আমি যতটুকু বুঝতে পেরেছি তোমার আমার অনেক বেশি প্রয়োজন। লিও বলে প্রত্যেক মাসের 15 তারিখে আমার সাথে এরকমই হয়, তাই সে সময় আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে। কিন্তু তোমার সাহায্যে আমি ঠিক হয়ে গেছি। ডেইজি বলে তাই তো বলছি তোমার আমাকে প্রয়োজন, আর তুমি আমাকে সরি বলো না, আমাকে প্রমিস করো তুমি আমাকে মারবে না। লিও তো একবারের জন্য কিছু ভাবে না আর বলে ঠিক আছে। সেখানে ডেইজির খুশির কোনো ঠিকানাই ছিল না। ও তো সেখানে ওকে হাক করে, ওর সাথে সাথে আমাদের হিরো হ্যাপি হয়ে যায়। তারপর আমাদের নায়িকা সেখান থেকে পালায়, কিন্তু বোঝা যায় লিও তাকে আর একটু হাক করতে চাচ্ছিল। অন্যদিকে ডেইজি ভাবছিল এখন সে ডাইনিকে আমার শিক্ষা দিতে হবে, তাকে না বলার সত্ত্বেও সে কেন সে রুমে গিয়েছে। অন্যদিকে লুসি তো অনেক বেশি ভয়ে ছিল। ডেইজি আসার পর ও ডেইজিকে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি এবার ভুল করেছি, আমার সে রুমে যাওয়া উচিত হয়নি। সেখানে ডেইজি বলে তুমি কেন সোজাসুজি বলছো না, তুমি আমার প্রতি জেলাস হয়ে ওকে সেডুস করতে গিয়েছিলে যাতে আমার থেকেও তুমি এগিয়ে যেতে পারো। কিন্তু ভালোই হয়েছে তুমি সে রুমে গিয়ে এত বেশি মার খেয়েছ, তারপরেও তুমি এখন ইনোসেন্ট হওয়ার ড্রামা করছো। সেখানে লুসির শুধু এতটুকুই মনে ছিল, ও আমাদের হিরো রুমে গিয়েছিল আর মার খেয়েছিল, তারপরে আর কিছুই মনে ছিল না। সেখানে লুসি ওকে বলে প্লিজ এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও, তুমি কি ভুলে গেছো একবার আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। ডেইজি বলে ও আচ্ছা তুমি কি আমাকে বলবে তুমি সেদিন পাহাড়ে কিভাবে আমার জীবন বাঁচিয়েছিলে।
সেখানে ও বলে, আমি সেদিন তোমাকে পাহাড় থেকে নিচে নামিয়েছিলাম, তারপর ডাক্তারকে ডেকেছিলাম। ডেইজি বলে, মিথ্যা বলা বন্ধ করো, তুমি সেদিন আমাকে বাঁচাওনি। লুসি বলে, তো কি হয়েছে, আমি তোমাকে বাঁচাইনি, কিন্তু যখন তোমার জ্ঞান ফিরেছিল সেখানে শুধু আমিই ছিলাম। ডেইজি বলে, এর মানে শুরু থেকেই তুমি আমার সামনে নাটক করছিলে যে তুমি আমাকে বাঁচিয়েছিলে। লুসি বলে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু মিথ্যা বলা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আর এতে আমার কি দোষ? তোমার যখন জন্ম হয়েছে তুমি সব পেয়েছো, কিন্তু আমার কাছে তো কিছুই ছিল না। ডেইজি বলে, অনেক হয়েছে তোমার ফালতু কথা শোনার, আর সময় নেই। ভালো হবে তুমি লিওর কাছ থেকেও দূরে থাকবে, আর আমার কাছ থেকেও। আর ও সেখানে মোমোকে ডাকে আর বলে, ওকে টেনে এখান থেকে বের করে দাও। লুসি যাচ্ছিল আর বলছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওকে বের করে দেওয়া হয়। তারপর ডেইজি যখন যাচ্ছিল, ও যখন পড়ে যাবে, আমাদের ভিলেন ওকে ধরে ফেলে। স্যানকে দেখার পরই তো ওর মুখ থেকে বের হয়ে যায় সে কত হ্যান্ডসাম। অন্যদিকে লিও বাড়িতে আসে আর দেখতে পায় সেখানে ডেইজি নেই। তাই ও ডেইজিকে দেখার জন্য সেখানে ম্যাজিক ইউজ করে আর সেই সিন দেখে ফেলে। আরও জলদি করে সেই জায়গায় পৌঁছে যায়। ও ডেইজিকে তার কাছে করে ফেলে আর বলে, ভালো হবে ওর কাছ থেকে দূরে থাকো। ডেইজি বলে, তুমি কি ওকে চেনো? লিও কোনো উত্তরই দেয় না। সেখানে চ্যান বলে, আমি ভুল কি করেছি? আমি তো ওনাকে সাহায্য করছিলাম, তার ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না। এতে লিও বলে, আমার মানুষদের কারো সাহায্যের প্রয়োজন হয় না। চ্যান বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আর চলে যায়। তারপর লিও আমাদের নায়িকাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে, আর ও তো অনেক বেশি রেখেছিল। সেখানে ডেইজি ওকে কিছু বলবে, ও বলে, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, তাই না? ডেইজি বলে, এরকম কোনো ব্যাপার না, তুমি ভুল ভাবছো। কিন্তু লিও তো অনেক বেশি জেলাস হয়ে পড়েছিল, তাই তো কিছুই শোনে না। তখন তো লিওকে সেখানে হাঁক করে ফেলে। লিও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ও বলে, না, একদমই না, তুমি একদমই নড়াচড়া করবে না, এরকম ভাবেই থাকো, আমার কথা শোনো, ভুল বোঝো না। সেটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই না। আমাদের হিরো ওকে একেবারে কোলে তুলে নেয়। তারপর ও তাকে সোফায় বসিয়ে তার পা চেক করছিল, তার পায়ে কোনো ব্যথা পেয়েছে কিনা। তারপর আমাদের হিরো তার পায়ের মধ্যে ম্যাজিক করে এবং তার পায়ের ব্যথা সেরে যায়। ডেইজি বলে, আমি হঠাৎ করে সেখান দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার পা মুচকে যায়। তখনই সে ছেলে এসে আমাকে বাঁচিয়েছিল। যদিও সে অনেকটা সুন্দর, কিন্তু তোমার মতো সুন্দর নয়। তারপরেও তুমি টেনশন নিও না, আমি আর কখনই সে লোকটার সাথে কথাই বলবো না। সেখানে আমাদের হিরোকে একটা লকেট দেয় আর বলে, এটা তোমার কাছেই রাখবে, তাহলে কোনো বিপদ হলে আমি সেখানে চলে আসব। তারপরে সিনেও কোম্পানিতে ছিল। সেখানে যাওয়ার সাথে আরেকজন লোক আছে। তারা ওকে বলছিল, আমরা অ্যাব্রোড থেকে যেসব কাঁচামাল আনতে চেয়েছিলাম সেগুলো আনতে অনেক সমস্যা হচ্ছে, কেউ আমাদের সে কাঁচামাল দিতে রাজি হচ্ছে না। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে, যাতে আমাদের কাজ আমরা সম্পূর্ণ করতে না পারি। ডেইজি বলে, যে সব সাপ্লায়ার এসব কাঁচামাল সাপ্লাই করে সবার সাথে যোগাযোগ করো। ও বলে, আমি সবার সাথে যোগাযোগ করে নিয়েছি। এখন অ্যাব্রোডের অ্যাব্রেল নামের একটা কোম্পানি বাকি আছে, তারা এসব কাঁচামাল অনেক সাপ্লাই করে। ডেইজি বলে, তাহলে কাউকে নেগোসিয়েশন করার জন্য পাঠাও, আর যে কোনো ভাবে হোক ওদেরকে রাজি করাও। কিছুক্ষণ পর যাওয়া সে আর বলে, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনারা না করে দিয়েছে। আর কেন তারা রাজি হচ্ছে না এ ব্যাপারেও কিছু জানা যায়নি। সেখানে ডেইজি প্যারেশান হয়ে যায়। অন্যদিকে মোমোকে লিও জিজ্ঞেস করে সে কখন আসবে। মোমো বলে, আপনি অলরেডি 3বার জিজ্ঞেস করে ফেলেছেন, আর আমিও 3বার আপনাকে জানিয়ে দিয়েছি সে কাজে ব্যস্ত আছে, সে এসে পড়বে, কিন্তু কেন বারবার আপনি জিজ্ঞেস করছেন? মনে হচ্ছে আপনি ওকে অনেক বেশি মিস করেছেন, তাকে ছাড়া আপনার মন লাগছেই না। লিও বলে, কি সব ফালতু কথা বলছো? তাকে আবার কি মিস করবে? তুমি বাগানে যাও আর বাগানে বীজ লাগাও। মোমোর যাওয়ার পরপরই ডেইজি আসে। তাকে দেখার পর তো লিও বলে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? মোমো এই সব কিছু দেখছিল আর ভাবছিল আমাদের বস একেবারে ডাবল ফিসের। সে যখন বাড়িতে ছিল না বারবার তার কথাই জিজ্ঞেস করছিল, আর সে যখন এসেছে এখন বলছে এত তাড়াতাড়ি চলে আসলে। তারপর ডেইজি অনেক ভালোবেসে তার জন্য স্যুপ বানায়। আমাদের হিরো মজা করে সেই স্যুপ খায়। তারপরে সিনেমার কাছে আবারও যাওয়া সে আর বলে, সে মাস কোম্পানি বলেছে তারা একটা মিটিং এর আয়োজন করবে। সেখানে যেসব গ্রুপ আসবে সবার আইডিয়া দেখা হবে, যাদের আইডিয়া ওদের কাছে ভালো লাগবে তাদেরকে প্রজেক্ট দিবে। আর আমি তো শুনছি সেখানে মিস্টার বাংও যাবে। ডেইজি বলে, সে আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যা করার হয় সব করবে, কিন্তু আমার কাছেও উপায় আছে, আমরা সেখানে যাব। অন্যদিকেও ফাইনালি সে মিটিং এর মধ্যে পৌঁছে যায়, আর সেখানে একটা ক্যামেরা লাগিয়েছিল।
সরি রেকর্ডার লাগিয়েছিল, তখনই ওর কাছে মিস্টার বাং আসে। সেখানে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। মিস্টার বাং বলে, তোমাকে হারাতে আমার যতই মিথ্যা বলতে হোক না কেন আমি সব বলবো। অন্যদিকে ফাইনালি সে কোম্পানির সাথে কাজ করা শুরু হয়ে যায়, আর সেখানে সে কোম্পানির মালিক বলে তাদের কোম্পানি মিস্টার বাংয়ের সাথে কাজ করবে। সেখানে ডেইজি বলে কিভাবে, তার কাছে তো কিছুই নেই। আরও সেখানে সবাইকে রেকর্ডিং শোনায় যেখানে আঙ্কেল বলছিল আমার কাছে কোনো প্রজেক্টই নেই, কোনো কাজই নেই, আমি মিথ্যা বলেছি এই প্রজেক্ট পাওয়ার জন্য। সেখানে আঙ্কেল তো রেগে যায় আর বলে তুমি অনেক চালাক হয়ে গেছো, আর ওকে কথা শোনায়। তখন সে কোম্পানির লোক বলে আপনি আমাদের সাথে অনেক ধোঁকা করেছেন, আপনার জায়গা এখানে না, জেলে। আর তার কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে, আর সেখানে আঙ্কেলকে আবারও ধরে নিয়ে যায়। কিন্তু জ্যান ম্যাজিক করে পুলিশদেরকে পরে অজ্ঞান করে ফেলেছিল। ডেইজি বাইরে আসলে জ্যানের সাথে ওর দেখা হয়। জ্যান বলে মনে হচ্ছে আজকাল লিও তোমাকে অনেক বেশি পছন্দ করে, তুমি তার দুর্বলতা। আরও ডেইজিকে অ্যাটাক করে, কিন্তু সে লকের ওকে প্রোটেক্ট করেছিল। কিন্তু জ্যান হার মানে না, ও তাকে আবারও অ্যাটাক করে। তখন তো লিও সেখানে চলে আসে, ওর উপর অ্যাটাক করে আর বলে তুমি যদি পরে আর কখনো তার উপর অ্যাটাক করো জীবিত বাঁচবে না। ডেইজি বলে এটাই কি সে যে মিস্টার বাংয়ের সাথে মিলেছিল, সে ওকে তোমার মতো সাপ? ও বলে হ্যাঁ। তখন ডেইজি বলে তাহলে আমার বাবাকে কে মেরেছে? সে ওকে সব কিছুর মধ্যে সামিল ছিল। লিও বলে আমার কথা শোনো, আমি সব সময় তোমাকে রক্ষা করব। এতে ডেইজি এত বেশি হ্যাপি হয়ে যায়, ও তো লাফ দিয়ে ওর কোলে উঠে বসে আর কিস করে দেয়। তারপর লিও তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাদের নায়িকা আমাদের হিরোকে বলে তুমি তোমার হৃদয়ের সে অংশ ব্যবহার করেছো যা তোমার হৃদয়কে প্রোটেক্ট করে। তুমি কি সত্যি এই লকেটে সেটা ব্যবহার করেছো? সেখানে লিও বলে হ্যাঁ। তখন ডেইজি ওকে বলে তুমি কেন আমাকে সেটা দিয়েছ? এটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তুমি কি আমাকে পছন্দ করো? সেখানে লিও না বলে। ডেইজি বলে এর মানে তুমি আমাকে একদমই ভালোবাসো না, এটা তো অনেক বেশি খারাপ হয়ে গেল, জ্যান তো আমাকে মারতে চায়। সেখানে আমাদের হিরো বলে তুমি কি মরতে এত বেশি ভয় পাও? ডেইজি বলে হ্যাঁ, আমি মরতে অনেক বেশি ভয় পাই। মোমো এসব জানার পর তো অবাক হয়ে যায় আর ভাবে আমার বস তার হৃদয়ের রক্ষা কবচ এই মেয়েটাকে দিয়ে দিয়েছে, সে তার প্রেমে পুরো পাগল হয়ে গেছে। তাছাড়া এখন তো সে ধ্যানও করছে না, কি জানি তার সাথে কি হবে। সে যদি ধ্যান না করে তাহলে তার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। সে নিজের জীবনের সাথেই খেলা করছে। সেখানে ডেইজি বলে না না, আমি এটা নিতে পারবো না। লিও বলে একবার আমি কোনো কিছু দিয়ে দিলে ফিরিয়ে নেই না, এটা তোমার কাছেই রাখো। আর এটা যখন ও আবার ওকে পরিয়ে দিবে তখনই মোমো আসে আর বলে বস তুমি এসব কি করছো? আপনি আপনার হৃদয়ের সাথে এরকম করতে পারেন না, এতে আপনার হৃদয়ের সমস্যা হতে পারে, আপনার যদি হালকা ধাক্কা লাগে তাহলে আপনি মরে যাবেন। ডেইজি অবাক হয়ে যায় আর বলে এটা কি সত্যি? মোমো তার বসকে ইশারা করে, তখন ও বলছিল হ্যাঁ একটু একটু ব্যথা করছে। এখানে ডেইজি ওর জন্য অনেক বেশি প্যারেশান হচ্ছিল। এখানে আমাদের সিন কাট হয়। অন্যদিকে রাতে হঠাৎ করে আমাদের হিরোর হার্টে অনেক বেশি ব্যথা হচ্ছিল, ও তো চিল্লাতে শুরু করে। ওর কাছে মোমো আসে আর ওকে সেখান থেকে নিয়ে যায়। ওদের যাওয়ার পরই তো ডেইজি সে রুমে আসে, কিন্তু কোথাও ওকে খুঁজেই পায় না। ও ভাবছিল কিন্তু আমি তো শব্দ পেয়েছিলাম। অন্যদিকে জ্যান তো বাড়ির বাইরে থেকে নজর রাখছিল। ও খুশি হয়ে ডেইজির কাছে যায়। ডেইজি ওকে দেখার পরই তো ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে। জ্যান ওকে জোর করে একটা ওষুধ খাওয়ায় আর বলে তোমার হিলিং প্রসেস শুরু হয়ে গেছে, আর এখন তুমি লিওর কাছে যাও, না হলে তোমার মতো মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না। 7 দিন পর্যন্ত এই হিলিং প্রক্রিয়া চলবে। তারপর ও সেখানে আমাদের নায়িকাকে লিওর কাছে নিয়ে যায়। জ্যান তো চলে যায়। লিও বলে তুমি এখানে কি করছো? ডেইজি নেশায় ছিল, ও সেখানে কিছু করবে। আমাদের হিরো তার ম্যাজিক ইউজ করে আর তাকে ঠিক করে। সেখানে ডেইজি ওকে বলে তুমি আমাকে কতবার বাঁচিয়েছো, আর ও তার লাভ কনফেস করে ফেলে। লিও এসব শোনার পর তো ইমোশনাল হয়ে যায় আর ওকে কিস করে। ওরা রাতে সেখানে রোমান্স করে। তারপর সকালে ওর ঘুম ভাঙে। লিও ওর কাছে আসে ওর জন্য খাবার নিয়ে আর জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ডেইজি বলে না না একটু একটু। লিও বলে একটু দাঁড়াও, আমি তোমাকে ম্যাজিক্যাল এনার্জি দিচ্ছি। ডেইজি বলে না না আমি ঠিক আছি, কিন্তু এই খাবার কি আমার জন্য? ও বলে হ্যাঁ আর স্মাইল করে। ডেইজি বলে কিন্তু আমার হাতে ব্যথা, আমি কিভাবে খাবো? তখনও মজা করে খাবার খাইয়ে দেয়। ওরা দুজনেই রোমান্টিক হয়ে যায়, আর যখনই কাছে যাবে তখনই মোমোর এন্ট্রি হয়, কিন্তু ওরা মোমোকে একদমই পাত্তা দেয় না আর রোমান্স শুরু করে দেয়। তারপরে সিনে মোমো ওদেরকে কোনো কাজের ব্যাপারে বলছিল, কিন্তু ওদের গুলুমুলু তো শেষই হচ্ছিল না। অন্যদিকে জ্যান অনেক প্যারেশান ছিল, কারণ এত কষ্ট করার পরেও আমাদের হিরোর ধ্যান কমপ্লিট হয়ে গেছে, একদমই চাচ্ছিল না। ও
ও যখন বাইরে নজর রাখছিল তখনই সেখানে ডেইজি আসে। ও তো ডেইজিকে কিডন্যাপ করে ফেলে। ডেইজি ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে। তখনই আমাদের হিরোর এন্ট্রি হয়, কিন্তু সে তো আমাদের হিরোইনের পেছনে লুকিয়ে পড়ে আর লিওকেও সেখানে আটকে ফেলে। এবার লিও বুঝতে পারে সবকিছু একটা ফাঁদ। চ্যান বলে, এবার আমি তোমার সব সুপার পাওয়ার নিজের করে ফেলবো আর আমি সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাব। তারপর ও সেখানে লিওর ওপর ম্যাজিক করে এবং সব পাওয়ার ছিনিয়ে নিচ্ছিল। ও যখনই লিওর শরীর থেকে সব শক্তি বের করে ফেলে, আমাদের নায়িকা নিজের হাত ছাড়িয়ে নেয় আর নিজের লকেটের সব পাওয়ার ট্রান্সফার করে ফেলে। তাই আমাদের হিরো সেখানে মুক্ত হয়ে যায়। কিন্তু ডেইজি সেখানে অজ্ঞান হয়ে যায়, ওপর থেকে বিদ্যুৎ পড়ে আর চ্যান সেখানে জ্বলে পুড়ে মরে যায়। লিও জলদি করে ডেইজির কাছে আসে আর সেখানে ওর উপরেও বিদ্যুৎ পড়তে শুরু করে, কিন্তু আমাদের নায়িকাকে প্রোটেক্ট করে। এখানে লিওর অবস্থাও অনেকটাই খারাপ হয়ে যায়। আমাদের নায়িকার জ্ঞান ফিরে, কিন্তু ওর সামনে আমাদের হিরো গায়েব হয়ে যায়। ওর তো কান্না করতে করতে অবস্থাই খারাপ হয়ে যায়। মোমো কোনো রকম ভাবে ওকে সামলায়। ও তো মনের কষ্টে বাড়িতে যাওয়ার পর অনেক বেশি ড্রিঙ্ক করে আর সোফায় ঘুমিয়ে পড়ে। তখনই ওর কাছে লিও আসে। ও লিওকে দেখার পরই তো ইমোশনাল হয়ে যায় আর লিওকে বলে, এটা আবার আমার কোনো স্বপ্ন নয় তো? লিও বলে, না একদমই না। ও তাকে হাগ করে আর কান্না করতে শুরু করে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে কিউট ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।